দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের শেষ কর্মদিবসের সন্ধ্যায় এই সপ্তাহের বড় খবরগুলো নিয়ে কথা বলবো এবং আজকের দিনের সবচেয়ে বড় খবরের একটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন এবং সেখানে আজকেই তিনি চীনের বো ফোরামে একটি বক্তব্য দিয়েছেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য এশিয়ার নেতাদের এক হতে হবে। এটি খুব সিগনিফিকেন্ট কথা এবং এটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এর বাইরে এই সপ্তাহের আরও অনেকগুলো বড় ঘটনা, বড় খবর আমরা একটু এক নজরে দেখি শিরোনামগুলো। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই বললেন মির্জা আব্বাস। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। আগামী জুনে মূল্যস্ফীতি 8% নিচে নেমে আসবে। জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য মির্জা ফখরুলের। কোন ধরনের উস্কানিতে পা না দিতে অফিসারদের নির্দেশ সেনা প্রধানের। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বললেন স্বরাষ্ট্র সচিব। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে সেনাবাহিনীকে জড়িয়ে হাসনাতের বক্তব্যকে হাস্যকর এবং অপরিপক্ক গল্প বলছে সেনা সদর। সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেননি বললেন সার্জিস। কিছু ছাত্রনেতার বক্তব্য পুরো জাতিকে বিভ্রান্তিতে ফেলেছে মন্তব্য নূরের। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন বা 1971 ও 2024 সালকে এক কাতারে আনা সমুচিত মনে করে না বিএনপি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা। ভোটারের বয়স 16 এবং প্রার্থীর বয়স ন্যূনতম 23 করার প্রস্তাব জাতীয় নাগরিক পার্টির। একগুচ্ছ সুপারিশ সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদন দিল গণমাধ্যম সংস্কার কমিশন। কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বললেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক স্বার্থের সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি তথ্য উপদেষ্টার। বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফের রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবে একজন বিজিবি সদস্য সহ 7 জনের মরদেহ উদ্ধার। রোহিঙ্গাদের জন্য $1 বিলিয়ন সাহায্য চেয়েছে জাতিসংঘ। আগামী 7 থেকে 10 এপ্রিল ঢাকায় হতে যাওয়া ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেবে চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও জাপান সহ অর্ধ শতাধিক দেশ। এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। স্লোগান নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই ছিল এই সপ্তাহের বড় খবরগুলোর কয়েকটি। এর মধ্য থেকে কয়েকটি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক কামরান রেজা চৌধুরী। কামরান ভাই, স্বাগত আপনাকে। গতকালকেই ছিল আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারপরে বিএনপি নেতা মির্জা আব্বাস তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আমরা দেখেছি 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এটিকে অনেকে অনেকভাবে বিশেষায়িত করেছেন যে বিপ্লব, অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, এরকম অনেক অভিহিত করেছেন। মির্জা আব্বাস বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু হয় না, কিছু নেই, এবং যে নেই সেটির প্রমাণ হচ্ছে আজকে স্বাধীনতা দিবস। যে দ্বিতীয় স্বাধীনতা, এইটা নিয়ে সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ কি, যে আসলে এটা বলা কতটা ঠিক? ধন্যবাদ আমিন আপনাকে, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো যাই হোক, প্রথমেই আপনি যে প্রশ্নটা, যে কিওয়ার্ডটা বললেন দ্বিতীয় স্বাধীনতা, আসলে এটা আসলে আমার কাছে দুটো অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে দুর্ভাগ্যজনক, আর একটা হচ্ছে অবান্তর। দুর্ভাগ্যজনক একটা কারণে, সেটি হচ্ছে যে 53-54 বছর পার হয়ে যাচ্ছে এই রাষ্ট্রটির। এই রাষ্ট্রটি স্বাধীনতা 26শে মার্চ এবং বিজয় দিবস 16ই ডিসেম্বর 71। এটা সবাই জানে, কিন্তু এটাই আমাদের রাষ্ট্রীয় পলিসি, এটাই আমাদের সিদ্ধান্ত। কিন্তু এরপরেও শেখ হাসিনার পলায়নের পরে, শেখ হাসিনাকে উৎখাতের পরে এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন কেউ কেউ। এটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য না। হয়তো বলতে পারে রাজনৈতিক কারণে। এখানে দুটো অ্যাসপেক্ট আছে। আমার কাছে মনে হয় যে এই যে স্বাধীনতার কথাটা বলা হচ্ছে, আমরা স্বাধীন হয়েছি, এটার দুটো অ্যাসপেক্ট। এক হচ্ছে ইমোশনাল অ্যাসপেক্ট, যেসব আমাদের ছেলেমেয়েরা বা যারা আন্দোলন করেছেন তাদের, এটা হচ্ছে আবেগের জায়গা। তারা অনেক বড় একটা অর্জন করেছে বলে তারা মনে করে, এবং যেটা স্বাধীনতার সমতুল্য, স্বাধীনতা যুদ্ধের সমতুল্য, মুক্তিযুদ্ধের সমতুল্য। তাদেরকে আমি আরেকটা কারণে দোষ দিই না, সেটি হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পারে নাই।
মজার বিষয় হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ হচ্ছে তার রাজনীতির মূল জায়গা তার, কিন্তু গত 15 বছরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মানে এক দলীয় বা এক পাক্ষিক হিস্ট্রি, আমি ওই জায়গা থেকেও বলছি না, আচ্ছা, যতটুকু না যুদ্ধে কি কি অ্যাট্রোসিটিস হয়েছে, কিভাবে এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, এটা যতটুকু সামনে আসা উচিত ছিল। পাক বাহিনীরা আমাদের এখানে কি কি অত্যাচার, নির্মম অত্যাচার করেছে, মানবতার লঙ্ঘন করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছেন, নারীদের নির্যাতন করেছেন, এই ঘটনাগুলো যত সামনে আসা উচিত ছিল তার চাইতে বঙ্গবন্ধুকে নিয়ে বেশি পরিমাণ ওনারা চর্চাটা করেছেন। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের নেতা, এটা নিয়ে অস্বীকার করবার কিছু নাই, যে এক একজনের এক এক মতামত থাকতে পারে, কিন্তু যদি আপনি একটু বিবেচনাপ্রসূত চিন্তাভাবনা নিয়ে কথা বলেন তাহলে বঙ্গবন্ধু ছিলেন পলিটিক্যাল অথরিটি অফ দ্যাট মুক্তিযুদ্ধ, এটা নিয়ে অস্বীকার করবার কিছু নাই। আরেকটা আছে, সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্ব স্বাধীনতা বলার আরেকটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে হয়তো জামাতের একটা ন্যারেটিভ আমরা দেখি, যেমন গতকালও দেখলাম যে মিয়া গোলাম পরোয়ার সাহেব বলেছেন যে ৭১ প্রকৃত স্বাধীনতা আসে নাই, এটাই হলো দ্বিতীয় স্বাধীনতা। এটা হচ্ছে যে জামাতের ওই জায়গাটায় যেহেতু তারা রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে স্বীকার করে না, বা তারা তো মুক্তিযুদ্ধে পরাজিত, সেই কারণে তারা মনে করছে যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের যে দলটি মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে তারা পরাজিত করেছে, শেখ হাসিনাকে তারা চলে যেতে বাধ্য করেছে, এবং তাদের যে রাজনীতিটা অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ সেটা তারা এস্টাবলিশ করেছে, বাংলাদেশে সুন্দরভাবে এস্টাবলিশ হয়েছে। সে কারণে তারা বলতে পারে যে দ্বিতীয় স্বাধীনতা, কারণ আওয়ামী লীগের আমলে তারা নির্যাতনের শিকার হয়েছে, পোস্ট ৭১ হয়েছে, আওয়ামী লীগের আমলে বিএনপি নির্যাতিত ছিল, সবাই হয়েছে, কিন্তু বিএনপি তো দ্বিতীয় স্বাধীনতা বলছে না। এটা আওয়ামী লীগ, এটা বেসিক্যালি জামাতের যে অবস্থানটা, তারা এটা বলার চেষ্টা করবে। এটা নিয়ে আমি হয়তো জামাতের আইডিওলজির সঙ্গে একমত না হতে পারি, আপনি না হতে পারেন, ৮-১০টা মানুষ না হতে পারে, কিন্তু তাদের একটা জায়গা আছে, তাদের তো অনেক সমর্থক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবসে একটি, বাংলাদেশের স্বাধীনতা এসেছে ৭১ সালে, এটাই সত্য। এবং মির্জা আব্বাসের এই বক্তব্যের আর ২-৩ দিন আগে যদি আপনি খেয়াল করেন, তারা যখন জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি ফরমালি তাদের প্রস্তাব জমা দিল সংস্কারের ইস্যুতে, সেখানে তারা স্পেসিফিকভাবে বলেছে যে তারা ৭১ এবং ২৪কে এক করা এবং সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা, এই বিষয়গুলোর সঙ্গে একমত। এবং বিএনপি খুব স্ট্রংলি এই জায়গাগুলো ফোকাস করছে, কারণ আমরা দেখেছি যে ৫ই আগস্টের পরে কোনো না কোনোভাবে ৭১কে মুক্তিযুদ্ধের সঙ্গে মেলানো, স্বাধীনতা, আমাদের সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা, এর মূলনীতি পাল্টে ফেলা, অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কারের নামে। বিএনপি স্ট্রংলি এই জায়গাগুলোর বিরোধিতা করছে। এটি বিএনপি এখন মুক্তিযুদ্ধ ইস্যুতে, ৭১ ইস্যুতে এখন যতটা বোল্ডলি কথা বলছে, অতীতে আমরা সেটা দেখেছি। এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরেন ৭১ এবং ২৪কে কেন একত্রিত করা হচ্ছে বা দুটোকে কেন ইকুয়েট করা হচ্ছে, এটা একটা রাজনৈতিক দিক আছে। বাংলাদেশের রাজনীতিটা একটু ভালো করে দেখবেন আওয়ামী লীগের মূল জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ, এবং তারাই দেশ স্বাধীন করেছে, এটা একটা। এবং একইভাবে বিএনপি যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক, তারা কিন্তু সবসময় বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তারা সবচেয়ে বড় সমর্থক, কারণ মেজর জেনারেল জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষক, এটা বিএনপির কথাই। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের সাইকোলজি এনারা বোঝেন। আপনি একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে যতই হতাশা থাক, এদেশের মুক্তিযুদ্ধের যে লক্ষ্য সেটি অর্জিত হয়নি, এটি নিয়ে কোনো দ্বিমত করার কিছু নেই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ৭১কেও কখনো ভুলবে না। একটা কথা মনে রাখবেন আপনি, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে দুটো জিনিস মানুষ ভোলে না, এক হচ্ছে রক্ত, দ্বিতীয়ত অর্থ। আপনার যদি রক্তক্ষয় হয় সেটা আপনি ভুলবেন না, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে। এই মুক্তিযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, অসংখ্য স্যাক্রিফাইস আমাদের। সেইখানের তুলনায় ২৪-এর আন্দোলনটা মূলত ছিল একটি কর্তৃত্ববাদী স্বৈর শাসকের অবসান। এটি কোনো মুক্তিযুদ্ধ না, এটা কমপ্লিটলি একটা গণ অভ্যুত্থান এবং সম্পূর্ণভাবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছে। হ্যাঁ, এটির মধ্যে অনেক কম্পোনেন্ট ছিল, এর মধ্যে রেজিম চেঞ্জের আইডিয়া ছিল, যেটা ফলকা টুলকার কথা বলবো, বৈষম্যের বিরোধিতা ছিল, অনেক কিছু ছিল। কিন্তু এটা আমি এইভাবে বলি, ৭১ বা ২৪-এর জায়গাটা আমি এইভাবে বিশ্লেষণ করি, সেটি হচ্ছে যে একটা নদীর উৎপত্তি স্থল যদি দেখেন, গঙ্গা একটা বিশাল নদী, কিন্তু সেই নদীটার উৎপত্তি যদি স্থলটা দেখেন খুব ছোট হয় কি, নদীটা নেমে আসে, তার সঙ্গে বিভিন্ন ট্রিবিউটারিজ ফ্যাক্টর,
ছোট ছোট নালা, নদী, পানি এভাবে যোগ হতে থাকে, হতে হতে একসময় বিশাল নদী হয়ে যায়। বাংলাদেশে শেখ হাসিনার যে আন্দোলন, শেখ হাসিনার যে পতন, সেই পতনের অন্যতম কারণ ছিল শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরির কোটা আন্দোলন, ওখান থেকে তারপরে এখানে সবাই যোগ দিয়েছে। কেউ যদি মনে করে যে শুধু ছাত্ররাই করে ফেলেছে, তা না, ওইখানে বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল ছিল, সবাই ছিল, আওয়ামী লীগ বিরোধী সমস্ত দল। সাধারণ মানুষ পরে যুক্ত হলে যখন হত্যাযজ্ঞ শুরু হলো, স্বাভাবিক, যখন সে দেখলো যে তার পাশের তার ছেলের বন্ধু মারা গেল। আপনার একটা কথা মনে আছে কিনা, আগের দিন ওই শাহবাগে ছাত্রদেরকে পেটালো, পেটিয়ে তুলে দিল, তখনও সেরকম কোনো রিয়াকশন ছিল না। পরের দিন রাতের বেলা গিয়ে ছাত্রলীগের ছেলেরা গিয়ে পেটালো হলে হলে। পেটানোর পরে যেসব ছেলেগুলো আহত যারা হলেন, তাদেরকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি ঢুকে পেটানো শুরু হলো। এবং একজন মহিলা, এগুলো মানুষের মধ্যে দারুণ প্রতিক্রিয়া তৈরি করেছে। এটি হচ্ছে তো এই ঘটনার ফলে হলো কি 24-এর যে এই আন্দোলনের পরে শেখ হাসিনার পতনের পরে ছাত্ররা কিন্তু এইবারকার ছাত্র আন্দোলনটা একটু অন্যরকম ছিল, যেটা অনেকেই বলছেন। মাহমুদুর রহমান মান্না সেদিন খুব ক্লিয়ার করে বলছিলেন যে বাংলাদেশে অতীতে 52-এর আন্দোলন হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান হয়েছে, 90 সালে গণঅভ্যুত্থান হয়েছে, কোনো সময় ছাত্ররা ভাগ চায়নি ক্ষমতার। এইবার আমরা প্রথম দেখলাম। এটা হলো কি, তারা যখন ক্ষমতার ভাগ চাওয়া শুরু করলেন, আগের দিনই তারা রাস্তাঘাটে আন্দোলন করে গেলেন, পরের দিনে তারা মন্ত্রী হয়ে গেলেন। এই যে মন্ত্রিত্বের স্বাদ এবং ক্ষমতার যে স্বাদ ছাত্রছাত্রীরা পেয়ে গেল, শিক্ষার্থীরা পেয়ে গেল, এবং তারাই ভার্চুয়ালি সব জায়গায় নিয়ন্ত্রণ করা শুরু করলেন। সেই কারণে তারা রাজনৈতিক দল করলেন। রাজনৈতিক দল করতে গেলে আপনার ফাউন্ডেশনটা কি হবে? আপনি এই যে মানে এনসিপি যে কথা বলছে যে গণপরিষদ দরকার, তারপরে নতুন কনস্টিটিউশন দরকার, ভোটারের বয়স কমাতে হবে, তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় স্বাধীনতা, এটা কেন বলছেন? ওনারা ভালো করে দেখেছেন যে আমরা যে রাজনৈতিক দলটা করব, সেই দলটাকে আমরা মানুষের কাছে কি নিয়ে যাব, কি প্রপার্টি, নতুন কি। বেসিক্যালি আওয়ামী লীগ, শেখ হাসিনার পতন ছিল একটা প্রজেক্ট। আপনি ধরে নেন শেখ হাসিনার পতন যদি একটা লক্ষ্য হয়, যেমন এরশাদের আন্দোলনের সময় এরশাদ পতন হয়ে গেছে, ছাত্রছাত্রীরা আন্দোলন চলে গেছে এবং তারা তার যে জায়গায় চলে গেছে। শেখ হাসিনার পতনের পরে এই ছাত্রছাত্রীরা তারা যে একটা মোটো নিয়ে তাদের, হ্যাঁ আমি ধরে নিলাম তাদের লক্ষ্য ভালো, তারা চায় নতুন বাংলাদেশ করব আমরা, নতুন একটা এই বাইনারি পলিটিক্সে থাকবো না, আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এবং দুর্নীতির মধ্যে থাকবো না, আমরা নতুন বাংলাদেশ করব। তার জন্য তাদের কিছু রাজনৈতিক ক্যাপিটাল দরকার, রাজনৈতিক বয়ান দরকার। সেই বয়ানটা তারা কিভাবে করবে? আপনি মনে রাখবেন একটা কথা, কারো বিরোধিতা দিয়ে, শুধু আপনি একজনের বিরোধিতা, আওয়ামী লীগের বিরোধিতা, শেখ হাসিনাকে গালমন্দ করে আপনি কতদিন চলবেন? একসময় মানুষ বিরক্ত হয়ে যাবে। আপনাকে একটু এবং এই তরুণরা যারা জুলাইতে আন্দোলন করলো, তারা কিন্তু সেই আন্দোলনের মধ্যে কিন্তু আমরা জয় বাংলা স্লোগান শুনেছি, বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান শুনেছি। তারাই এসে এরপরে যখন 5 আগস্টের পরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করছে, 71 সম্পর্কে এমন সব বয়ান দিচ্ছে যেটা আসলে বেসিক্যালি আপনি বলেন জামাতের ন্যারেটিভ, এবং 72 সংবিধান ছুঁড়ে ফেলে দাও, কবর রচনা করো, এইগুলোর সঙ্গে জুলাইয়ের অভ্যুত্থানের তো কোনো সম্পর্ক ছিল না। আমি আরেকটা, আপনার কথাটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, বা আপনি একটু দৃষ্টি দেবেন। ধরেন 9 দফা যে দাবিটা ছিল, আপনি নেটে পাবেন। 9 দফার মধ্যে যেটা আওয়ামী লীগ বলা শুরু করলো আন্দোলন চলার সময়, যে এটা কোনো কোটা বিরোধী আন্দোলন নয়, এটা কোনো অধিকার সম্পৃক্ত আন্দোলন নয়, এটি একটি রাজনৈতিক আন্দোলন, সরকার পতনের আন্দোলন। দেশের মানুষ কিন্তু কথাটা বিশ্বাস করে নাই, কারণ এরপরে ফ্রন্ট লাইনে ছাত্ররা ছিল। কারণ হচ্ছে 9 তারিখে আপনি 9 দফার যে দাবিটা দেওয়া হলো, আপনি খেয়াল করে দেখবেন, এই 9 দফার মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো রাজনৈতিক কথা ছিল না। মাফ চাইতে হবে, শেখ হাসিনাকে মাফ চাইতে হবে, ওনাকে বিচার করতে হবে, তাকে সরাতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো 9 তারিখে আপনি 9 যে দফা দিলেন, সেই 9 দফার মধ্যে কোনো জায়গায় কোনো রাজনৈতিক কথা ছিল না। এবং শেখ হাসিনার পতনের পরে কিন্তু বাংলাদেশের মানুষ দেখলো যে সংবিধান নিয়ে শুরু হলো, 71-72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দাও। আমি একটা কথা মাহফুজ সাহেবকে প্রশ্ন করেছিলাম প্রেস কনফারেন্স, আপনি ছিলেন কিনা আমি জানি না, তো আমি বলেছিলাম যে মাহফুজ আলম, উনি তো তখন সংবিধান সংশোধন কমিটির সংস্কার কমিটির সদস্য ছিলেন, তো সংসদ ভবনে আলিয়াজ সাহেব ছিলেন। তো ওনাকে আমি যে কথাটা বললাম যে দেখেন, বাংলাদেশে 2009 সাল পর্যন্ত যে সংসদ বা কনস্টিটিউশনাল স্ট্রাকচারটি ছিল, সেটি মোটামুটি বাংলাদেশের সকল দলের মধ্যে একটা ঐক্যমত্য ছিল। এরপরে 2টো সংশোধনী হয়েছে, একটা 2011-তে 30 জুন, আরেকটি হয়েছে আপনার 96-এর যেটা বিচারপতিদেরকে সংসদে অভিশংসনের 12 সালে, এবং সেটা কিন্তু দেখা গেল 14 সালে দেখা গেল এটা আদালত কর্তৃক বাতিল হয়ে গেল, একটা 96।
এবং আমি তখনও বাতিল হয়নি, আমি বলেছিলাম যে এটা আশা করা যায় যে ট্রেন্ডে চলছে এটা বাতিল হয়ে যাবে, এবং ওটা বাতিল হয়ে গেলে 2009-এর যে সংশোধন সংবিধান বিচারকদের অপসারণের সেটি জায়গাটি হ্যাঁ আগের জায়গায় ফিরে আসবে। আগের জায়গায় ফিরে আসবে। তাহলে এই গিভেন দ্য স্ট্রাকচার, আপনি আমাকে বলেন যে সংবিধানের কোন কোন অনুচ্ছেদ ফ্যাসিবাদকে প্রমোট করে বা বাংলাদেশে ফ্যাসিবাদ জন্ম দেয়। তো উনি বিষয়টা উত্তর ওভাবে দেন নাই। আলী রেজা সাহেবকে বলেছিলাম, উনি বলছিলেন যে চতুর্থ সংশোধনী। আমি বললাম স্যার এটা বাদ হয়ে গেছে, এখন তো নাই, পার হয়ে গেছে, ওই স্ট্রাকচারের মধ্যে ছিল না। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনো ক্লিয়ার কাট আনসার পাই নাই। আমি এই প্রশ্ন আমারও, যে এনারা যে বারবার বলেন যে এই বিদ্যমান সংবিধান ফ্যাসিবাদের জন্ম দেয়, কোথায় মানে কোন অনুচ্ছেদে স্পেসিফিক উত্তর কিন্তু আমরা পাই না। হ্যাঁ, আমাকে বলে দিতে হবে। ওনারা যে কথাটা আমি সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির সদস্যদের সাথে কথা বলে প্লাস তাদের রিপোর্টটা পড়ে যেটা জেনেছি, তারা বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রীর হাতে সব নিয়োগের ক্ষমতা। রাইট, ওনারা মনে করেন প্রধানমন্ত্রী একক ক্ষমতাবান, এই কারণেই ফ্যাসিস্ট হয়ে ওঠেন এবং সেজন্য তারা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন। বিষয়টা অত সহজ না। আমরা একটা বিরতিতে আসছি, এই ভারসাম্যের জায়গাটা আসবো। দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে আমরা সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক কামরান রেজা চৌধুরী। অনলাইনে যুক্ত হয়েছেন নৌ পরিবহন বিশেষজ্ঞ আমিনুর রসুল বাবুল। কারণ ভাই, আপনার কাছে যাবো, বিশেষ করে ক্ষমতা ভারসাম্য নিয়ে কথা বলবো, কিন্তু একটা অন্য বিষয়, এই সপ্তাহের একটা বড় খবর, সেটি হলো যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে নৌ রুটে এই প্রথম বাংলাদেশে সমুদ্রপথে সি ট্রাক চালু হয়েছে, ফেরি চালু হয়েছে। এবং এই বিষয়টি নিয়ে জনাব আমিনুর রসুল বাবুল, আপনি দীর্ঘদিন ধরেই কথা বলেছেন, লিখেছেন, আমাদের টেলিভিশনের কথা বলেছেন, এবং একটা বড় কাজ হলো নিশ্চয়ই। এবং সন্দ্বীপ রুটে যে ফেরি চালু হলো, তার ফলে কি হবে আসলে, যেহেতু দীর্ঘদিনের দাবি ছিল আপনাদের, এবং এই দাবিটা কেন ছিল এবং কতটা প্রয়োজন ছিল আসলে? আপনি যদি এর উপকূলের দিকে তাকান, উপকূলের তো আসলে একমাত্র যোগাযোগের ব্যবস্থা নৌ যোগাযোগ। তো তার মধ্যে আপনি যদি বলেন যে বিচ্ছিন্ন দ্বীপসমূহ যেগুলি উপজেলা দ্বীপ, তার মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, মনপুরা, বিশেষ করে ভোলা টোলা, এগুলি আর কি, এগুলির মধ্যে যদি দেখেন তাহলে নৌ যোগাযোগের মধ্যে সবচেয়ে ইন্টেরিয়র জায়গাগুলির মধ্যে সন্দ্বীপ অন্যতম। এবং যার পরিপ্রেক্ষিতে দেখা গেছে এখানকার মানুষ খুব এত বেশি অনিরাপদ অবস্থায় আসা যাওয়া করে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে দ্বিচারিতা একটা চরিত্রের কারণে, কারণ নৌ যোগাযোগের বেসিক্যালি এটা থাকার কথা ছিল সমুদ্র পরিবহন অধিদপ্তরের আন্ডারে, কিন্তু এটা চলে গেছিল জেলা পরিষদের আন্ডারে, এবং জেলা পরিষদে ইজারা দিয়েই খাদ্য হতেন, যার পরিপ্রেক্ষিতে ইজারা তার নিজের খেয়াল খুশি মতো এটা পরিচালিত করত। এবং এই জন্য প্রচুর সমস্যা যেটা হলো, এটা ঘাট শুরু করে এই বিষয়গুলি নিয়ে খুব নানান জটিলতা ছিল। এবং এই বহু বছর ধরে বহু কথন হয়েছে। সেটার প্রেক্ষিতে একটা পর্যায়ে এটা নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা পরিষদের একটা চুক্তি হয়েছিল যে তারা যৌথভাবে এটা পরিচালনা করবে, কিন্তু সেটাও একটা পর্যায়ে ব্যর্থ হয়েছে। এটা মূল কারণ হলো এটার সাথে একটা দুর্নীতি জড়িত ছিল। এই দুর্নীতির কারণে গত 25-30 বছর ধরে এই সন্দ্বীপের মানুষ অবহেলিত যোগাযোগের জন্য। এবারকার পট পরিবর্তনের পরে আমরা যারা এগুলি নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছিলাম, এটার সাথে হলে সন্দ্বীপের আপামার আন্দোলন করছিল। এবং সেখানে দুটো দাবি একটা হলো যে কি সমুদ্র পথে যেন যোগাযোগটার জন্য ফেরি সার্ভিসটা হয়, আর একটা হলো ঘাটটা যেন হয়ে যায়। করে আমরা গত জানুয়ারি মাসে প্রস্তাব করলাম যে এটা যদি নৌবন্দর ঘোষণা করা যায় তাহলে আর কিছু সমস্যার সমাধান হতে পারে। এবং সৌভাগ্যের যে গত 5 জানুয়ারি সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতাতে আস্তে আস্তে এখানে ইজারা প্রথাটা বাতিল করা হয়েছে। এখন এটা এর কাছে নেই, স্থানীয় প্রশাসনের কাছে নেই, জেলা পরিষদের মুক্ত করছে। এবং সেই সাথে এখন এটা উন্মুক্ত ঘাট। এখানে যারা যে কোনো লোক সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে পারলে এখানে নৌযান পরিচালনা করতে পারে। মজার যে বিষয়টা হলো সেটা হলো কি এই ঘটনার পরেই কিন্তু 400 টাকা বোট কিংবা মালের বোটে 300 টাকা, এগুলি এক নামে চলে আসছে। এগুলি এখন স্পিড বোট মানুষ 170 টাকা দিয়ে যেতে পারে, মালের বোটে এখন মানুষ 80 টাকা যেতে পারে, এবং সরকারি নিয়ম নীতির মধ্যে চলতে পারে। বাবুল ভাই, এই যে আপনার নেটওয়ার্ক হওয়ার পরে, আপনার নেটওয়ার্ক সার্ভিস হওয়ার পরে যেটা লাভ হয়েছে সেটা হলো এখন
যে মানুষটা ঢাকা শহর থেকে সন্দ্বীপ যেতেন তার 3 থেকে 3,500 টাকা খরচ হতো, এখন সে বিআরটিসি বাজারের সন্দ্বীপ চলে যাচ্ছেন 800 টাকা এসি বাস। চট্টগ্রাম শহর থেকে যারা সন্দ্বীপ যেতেন যাদের 400-500 টাকা খরচ হতো, 1000 টাকা খরচ হতো, সে এখন 300 টাকায় চলে যাচ্ছে সন্দ্বীপ। এটা একটা জিনিস। 2 নম্বর হলো প্রচুর মালপত্র একসময় নৌপথে আসতে জটিলতা সৃষ্টি হতো, এখন সড়ক পথ দিয়ে ফেরি সার্ভিস দিয়ে এটা যাচ্ছে এবং মানে অলৌকিক এখন সন্দ্বীপের মানুষের মানে যে স্বপ্নটা ছিল একসময় সে গাড়ি চড়ে সন্দ্বীপ চলে যাবে, এখন সে যেতে পারছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা হলো কি যে এটার ফলে এখন যে কানেক্টিভিটিটা হলো সুষ্ঠুভাবে, এটা করে সন্দ্বীপের যে আভ্যন্তরীণ যে অনেক জটিলতা ছিল এগুলি আস্তে আস্তে নিরসন হয়ে যাবে। যেমন সন্দ্বীপের বাজার ব্যবস্থাপনাটা এখন মালপত্র ঠিক মতো অনেক অফিসার যেতে চাচ্ছিলেন না সরকারি কর্মকর্তারা, এখন তারা যাবে, কারণ তারা মনে করেছে যে এই জায়গাটা এখন হবে। সেটা হলো স্কুল কলেজগুলি এখন সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এগুলি মনে হচ্ছে। আর যেটা ভালো দিক, একটা দিক সেটা সম্ভাবনার মানে কৃষিতে একটা অনেক কৃষি আপনার মৎস্য এই জায়গাটা আপনার নেটওয়ার্কে একটু ঝামেলা হচ্ছে, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে। আসছি আপনার কাছে আবার, কারণ ভাই আপনিও নৌ নিরাপত্তা নৌ পরিবহনে অনেকদিন কাজ করেছেন। ধরেন সন্দ্বীপের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগটা এটা একটা বড় ঘটনা ঘটলো বাংলাদেশে, সমুদ্রপথে প্রথম ফেরি। এবং সন্দ্বীপটা দীর্ঘদিন অবহেলিত ছিল, বাবুল ভাই যেরকম বলছিলেন শুধুমাত্র যোগাযোগের কারণে, এবং উনি আবার বলছেন এখন যে এই যোগাযোগ শুধুমাত্র একটা ফেরি স্থাপনের কারণে টোটাল সন্দ্বীপের ইকোনমির চেহারা বদলে যাবে তিনি বলছেন। তারপর একটা সিম্পল ইনিশিয়েটিভ রাষ্ট্রের পুরো জনপদের চেহারা কিভাবে বদলে দিতে পারে। বাবুল ভাইয়ের সঙ্গে তো আর দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই, উনি একজন অ্যাক্টিভিস্ট মানুষ এবং উনি এটার অথরিটি। কিন্তু সন্দ্বীপে যাওয়ার কথা চিন্তা করলে, কারণ আমাকে হয়তো নেক্সট উইকে সন্দ্বীপ যেতে হবে, একটা ইনফর্মাল ইকোনমি ছিল। হ্যাঁ, সন্দ্বীপের একজন এমপি ছিলেন, নাম বলতে চাই না, এই আগেই ছিলেন। তো ওনার একটা ঘাটের ইজারা ছিল এবং উনি এবং ওনার বাবা ওনাকে নিয়ন্ত্রণ করতেন। তো প্রশ্ন হচ্ছে যে যখন রাষ্ট্রীয় ইন্টারভেনশন থাকবে না, তখন বাংলাদেশের যে কোনো নদী দেখবেন, আপনি বরিশাল অঞ্চলের মানুষ, আপনাদের নদী বিধৌত এলাকার মানুষ, নদী পারঘাটের যে ব্যবস্থাটা থাকে ওইখানে একটা ইনফর্মাল ইকোনমি থাকে। ওই প্রত্যেকে চায় মানুষের চলাচল তো মানুষ বন্ধ হবে না, এখান থেকে টাকা কামাই করে। যে বাবু ভাই যেটা বলছেন 3,000-5,000 টাকা সেটা চলে আসলো 800 টাকায়। আপনি চিন্তা করে দেন মানুষের এক্সপ্লয়টেশনটা কি। আমি গত সপ্তাহে গিয়েছিলাম হাতিয়ায়, আপনি চিন্তা করে দেখতে পারবেন না মানুষের কি কষ্ট। এবং একটা ফেরি ধরার জন্য আমি বরিশালের ইলিশ সাথে, ভোলার ইলিশ সাথে রাত 1:30 পর্যন্ত জেগে থাকলাম। তারপরে নলচিরা ঘাট হয়ে মেঘনা পার হতে একটা স্পিড বোটে গেলাম এবং আমার মনে হচ্ছিল যে স্পিড বোটটা ভেঙে যাবে, এবং প্রত্যেকের কাছে 300 টাকা করে নিচ্ছিল। হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে এত, এবং মানে ইনফর্মাল ইকোনমি হচ্ছে মূল কারণ। আপনাকে প্রবলেমটা জিয়া রাখবে, রাষ্ট্রের ইন্টারভেনশনটা এই জায়গায় দরকার। এই যে সরকার যে কাজটা করেছে, সিন্ডিকেট করে রাষ্ট্র যে এই যে ইন্টারভেনশন করেছে, আমরা এই মাওয়া ফেরি রুটে দেখেছি, আপনি চিন্তা করে নামে কি পরিমাণ মাফিয়া, একদম এই জায়গায় রাষ্ট্রীয় ইন্টারভেনশন দরকার। তারপরে তার বলে যে আমাদের এখানে যে বিআরটিসি চলে, যেভাবে চলে, এই প্রক্রিয়াটা ঠিক না, এটা আবার আর এক দুর্নীতির জায়গা। কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া এইরকম যে ইনঅ্যাক্সেসিবল জায়গা, আমার কাছে অবাক লাগে যে বিআরডব্লিউটিসি কেন এতদিন ধরে সন্দ্বীপে তারা ফেরি সার্ভিস চালু করলো না। বরঞ্চ বিআরডব্লিউটিসির স্টিমার যেটা ঢাকা টু মোংলা খুলনায় ছিল বন্ধ, একটা বোধহয় চলে না, সেটাও বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষের সহজে সাশ্রয়ী যে যাতায়াত ব্যবস্থা, আপনি সেটা রাষ্ট্র বন্ধ করে দিচ্ছে। বিআইডব্লিউটিসি অনেক জায়গায় যে কোনো অপারেশন করে যেগুলো হচ্ছে নন প্রফিটেবল এবং না করলেও চলে, কিন্তু দেখা গেছে সন্দ্বীপের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। আপনি এখনো দেখেন, কারণ ওখানে ওই যে একটা বাবুল ভাই যেরকম বললেন যে একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়ে গেছে, ওখান থেকে হাজার কোটি টাকার ব্যবসা, সিন্ডিকেশন। বাবুল ভাই একটা বিষয়, এই যে ফেরি সার্ভিসটা চালু হলো, এটা সপ্তাহে কয়দিন চলবে, ফেরিটা কয়দিন চলবে, আর এখানে কোন চ্যালেঞ্জ? জি, 7 ডেজ যাবে, সকালে গুটুকলে ট্রিপ যাবে, এবং যদি যানবাহন বেশি হয় তাহলে আরো বেশি চলবে। এটা 4-5 বারে চলতে পারে। আচ্ছা, এখন এইখানে কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন কিনা? অনেক দীর্ঘদিনের মূল জায়গাটাই আলোচনা করি আমরা। আমাদের ফেরি সিস্টেম শুরু করে আপনি জানেন যে এই সন্দ্বীপ এই চ্যানেলটা যেহেতু বঙ্গোপসাগর এবং মেঘনার সাথে অববাহিকার সাথে সম্পৃক্ততা, এটা উজানের পানির সাথে কিন্তু প্রচুর পলি আসে। যেহেতু পলি আসে, অতএব এটাকে আপনার এই শুষ্ক মৌসুমে ড্রেজিং রাখতে হবে। যদি না রাখে, কিন্তু পলির কারণে আবার ফেরি সার্ভিসে কমে যাওয়াটা এটা কঠিন হয়ে দাঁড়াবে। এটা এখন যেহেতু এটাকে কানেক্টিভিটি করেছে, এখন হয়তো এটা আগামী 1-2 মাস খুব সমস্যা হবে না, কারণ
সামাজিক বিষয়টাকে নিয়ে চিন্তা করে কথাবার্তা বলি, তারা কিন্তু আমরা বুঝি যে এক পর্যায়ে পুলিশ সমস্যা হতে পারে। অতএব এখানে এই ড্রেজিং এর ব্যবস্থাটা ঠিক রাখতে হবে, এটা একটা। 2 নম্বর হলো আপনার যেহেতু এখন প্রচুর যানবাহন আসবে, প্রচুর মানুষ আসা যাওয়া করবে, এখন যেই রাস্তাগুলি আছে এই রাস্তা আমার মনে হয় যে বাড়াতে হবে। এটা আমাদের আমি এর মধ্যে গিয়েছিলাম এবং দেখে আসছি, এইটা হয়তো এই বছর না হলে আগামী বছরের মধ্যে ইয়ের কারণে রাস্তার যানবাহনের জন্য বৃদ্ধি করতে হবে। আচ্ছা। 3 নম্বর যেটা, সেটা হলো যেই ফেরি সার্ভিসটা শুরু হচ্ছে, যেহেতু তো লবণাক্ততা পানি, এখানে যে সমস্ত এদের সেটা 2 কোলে, আপনার বাঁশবাড়িয়া হোক কিংবা সন্দ্বীপ হোক, এরা মিঠা পানিটা ওদের জাহাজে নিতে পারে। এই ব্যবস্থাটা এখনো হয়নি, এটা আমি দেখে এসেছি, এটা করতে হবে। এই 3টা জিনিস এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় যেটা সেটা হলো কি, সেটা হলো যদি রাতে যদি ফেরি সার্ভিসটা করতে হয় তাহলে ওয়াচ টাওয়ার খুব জরুরি। ওয়াচটা খুব জরুরি, সিকিউরিটির জন্য বানাতে দেওয়া হচ্ছে। ওয়াচ টাওয়ারটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটা সমস্যা হবে। জি বাউল ভাই, অনেক ধন্যবাদ। আজকে আপনার সামহাউ নেটওয়ার্ক একটু ঝামেলা করছে, আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে, তো আমার মনে হয় এটা নিয়ে আরেকদিন ডিটেইল কথা বলবো আপনাকে স্টুডিওতে এনে, বাউল ভাই, তাহলে সুবিধা হবে। আজকে কোনো কারণে নেটওয়ার্কে খুব অসুবিধা হচ্ছে। কারণ ভাই আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক কামরান রেজা চৌধুরী। আমরা বিরতির আগে সন্দীপের প্রসঙ্গে ছিলাম, কিন্তু প্রথম পার্টে ছিলাম যে এই জায়গাটায়, যে বাংলাদেশের বিদ্যমান সংবিধানের সমালোচনা করা হয় যেসব কারণে, একটা বড় জায়গা হচ্ছে যে এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা এত বেশি যে রাষ্ট্রপতির সঙ্গে তার ওই অর্থে কোনো ক্ষমতার ভারসাম্য নাই। সে কারণে যারা সংবিধান সংস্কারের বা সংশোধনের দাবিতে সোচ্চার, ইভেন সংস্কার কমিশনও, তারা মনে করেন যে এইখানে একটা ভারসাম্য আনা দরকার, যে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। সেই ক্ষমতা কমানোর জন্য তাদের প্রস্তাব হচ্ছে যে একই ব্যক্তি যাতে সংসদ নেতা, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান না হন, এবং রাষ্ট্রপতির হাতে ইনহারেন্ট কিছু পাওয়ার থাকবে যাতে করে উনি ইন্টারফেয়ার করতে পারেন। এই হচ্ছে আইডিয়াটা। মানে এটা অসুবিধা কি? প্রথম কথা, এই যে ইন্টারফিয়ারেন্সের আইডিয়াটাই ঠিক না। আমি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যদি আপনি মানেন, আপনাকে দুটো জিনিস সিদ্ধান্ত আগেই নিতে হবে। আপনি সংসদীয় গণতন্ত্রে থাকবেন না রাষ্ট্রপতি শাসিত সরকারে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি ধরেই নিই যে আমরা সংসদীয় গণতন্ত্রে থাকব, তাহলে এটার বেসিক প্রিন্সিপালটা হচ্ছে যে রাষ্ট্রের 3টা অঙ্গ, লেজিসলেচার, আইন, বিচার, নির্বাহী। হ্যাঁ, আমি যদি সেটা বলি, প্রত্যেকের সীমার মধ্যে স্বাধীনভাবে কাজ করবেন, কেউ কাউকে ইন্টারফেয়ার করবেন না। তার উপরে থাকবেন একজন রাষ্ট্রপতি থাকবেন সেরিমোনিয়াল। এই আইডিয়াটা আসলো কিভাবে, একটু সামান্য টাচ করলে বোঝে, মানুষ জানেন। তারপরে আমি যেটা বলছি সেটি হচ্ছে যে ব্রিটেনে তো সংসদীয় গণতন্ত্র উৎপত্তি, তো সেখানে রাজা ছিলেন সব, রাজা যাচ্ছে তাই করতেন, স্বৈরাচারী হয়ে পড়লেন। তখন দেশের মানুষ একসময় একত্রিত হয়ে বলল যে রাজা তুমি আমাদেরকে নিষ্পেষিত করতে পারবে না, আমরা আমাদের শাসন করব। এক পর্যায়ে রাজা বাধ্য হয়ে সেই ক্ষমতাটা দিল যে ঠিক আছে। তখন জনগণ তাকে আশ্বস্ত করলো যে তোমার থাকা, পড়া, খাওয়া দাওয়া, যত টাকা পয়সা লাগবে, যা সুবিধা লাগবে সব আমরা দেব, কিন্তু তুমি আমাদেরকে শাসন করার দায়িত্বটা আমাদেরকে দিয়ে দাও। আমরা তোমাদের আওতায় থাকতে পারবো না, কারণ তোমাদের এই অনিয়ম, এইসব মাস্তানি, এইসব চলবে না। আমরা জনগণ, আমরা আমাদেরকে শাসন করব, আমরা আমাদের নেতা নির্বাচন করব, তুমি তোমার সেরেমনিয়াল একটা জায়গায় থাকবা, তোমাকে আমরা সবাই সম্মান করব, অর্নামেন্টাল। এরপরে হলো কি, রাষ্ট্রপতির ভাষণ সংসদে আপনি খেয়াল করে দেখবেন, রাষ্ট্রপতির ভাষণ সংসদে কেন অনেকেই মনে করেন অপ্রয়োজনীয়, কিন্তু বিষয়টা অপ্রয়োজনীয় না, এটার উৎপত্তি হচ্ছে ওই জায়গায়। তো তখন একটা অ্যারেঞ্জমেন্ট হলো যে 1 বছর ধরে, 1 বছরে যে তখন হলো কি জনগণ ভোটাধিকার পেলেন, ভোটাধিকার পাওয়ার পরে তারা তাদের নেতা নির্বাচন করে, প্রাইম মিনিস্টার হলো, মন্ত্রী পরিষদ হলো, পার্লামেন্ট হলো, তারা কাজ করার পরে বছরের একটা নির্দিষ্ট সময়ে, যেমন আমাদের জানুয়ারির মধ্যে বলা হয়, রাষ্ট্র আমাদের প্রথম অধিবেশনে যেটা হয়, তখন করতেন কি, রাজা এসে এই 1 বছরে এই জনগণের প্রতিনিধিরা জনগণের পক্ষে কাজ করেছে করে নাই, সেটার একটা ইভ্যালুয়েশন দিতেন। এই ইভ্যালুয়েশনের উপরে পাবলিক অপিনিয়ন গ্রো করতো, এবং যদি ওই সরকারগুলো খারাপ কাজ করত, রাজা সমালোচনা করতেন বা রানী সমালোচনা করতেন। এতে হতো কি, রাজনৈতিক দলগুলো, নেতৃত্বগুলো
সোজা হয়ে যেত। বাংলাদেশে তো সেটা হয় না। হয় না, বাংলাদেশে এটা হয় না। বাংলাদেশের প্রেসিডেন্ট যে বক্তব্য দেন সেটা মন্ত্রিপরিষদ অনুমোদিত হয়ে আসে এবং এটা সমস্যাটা এটা অ্যাজ ইফ প্রেসিডেন্ট হচ্ছেন দলের না। প্রশ্নটা অন্য জায়গায়, আমি আসছি আপনার ব্যালেন্সের পাওয়ার ওই জায়গায়। ওটা আওয়ামী লীগের আমলে 97-98 সালে কাজটা করা, সম্ভবত 96-তে 97 শাহাবুদ্দিন সাহেব একটা বেফাস মন্তব্য করে বসলেন, করার ফলে তখন বলল যে অনুমোদিত হয়ে আসতে হবে, হয়ে আসতে হবে। এবং এই কাজটা ঠিক হয় নাই। রাষ্ট্রপতিকে একটা ইভ্যালুয়েশন দেওয়ার মতো, সমালোচনা করার মতো ক্ষমতাটা দেওয়া উচিত। এই ক্যাবিনেটের বক্তব্য পাস হয়ে আসবে সেটা বলে, তাহলে তো ওটা তো প্রেসিডেন্টের বক্তব্য হলো না। ওটা বেসিক্যালি ক্যাবিনেটের বক্তব্য। কারণ এটা একটা কারণে দরকার যে যদি তিনি সমালোচনা করেন, একটা ইভ্যালুয়েশন দেন, তাহলে হয় কি সরকার সচেতন হয়ে যায়, মানুষও একটা ভিউ পায় যে সরকার কেমন করছে। এর ফলে পরবর্তী নির্বাচনে তারা সিদ্ধান্ত নিতে ইনফর্ম থাকতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা, আপনি একটা কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আপনি নির্বাহী ক্ষমতার কোনো কিছুই দেবেন না, এটা তো হয় না। আচ্ছা, একে একে আসি। সংস্কার কমিশনের যে রিপোর্ট বলা আছে, সেখানে বলা আছে যে একটা এনসিসি বলে একটা থাকবে। তো সেই বডির প্রেসিডেন্ট ইয়েটা কে থাকবেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 2 চেম্বারের স্পিকার, তারপর নিচে ডেপুটি স্পিকার, তারপরে একজন সদস্য হবেন যিনি 2 চেম্বারের সদস্য না, কিন্তু অন্য নাগরিক, ও তাদের মধ্যে থেকে হবে, রুলিং পার্টির বা অপোজিশনে থাকবে তার মধ্যে থেকে। তার মানে হচ্ছে নাগরিকদের মাধ্যমে নিতে হবে। প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আপনি তার মানে তারা এই এনসিসি কি করবে? কাকে নিয়োগ দিবে? 3 বাহিনীর প্রধান, হ্যাঁ, বিচারপতি, নির্বাচন কমিশন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমি আপনাকে একটা সহজ কথা বলি, বিমান, নৌ এবং সেনাবাহিনী এটা তো সরকারের একদম আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান, তাই না? এই নিয়োগটা যদি এনসিসিতে যায়, প্রধানমন্ত্রীর কথা কি ওনারা কখনো শুনবেন? আপনি বলেন তো। আপনাকে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, আপনাকে কাজ করতে দিবেন না। মানে আপনি বলছেন চেইন অফ কমান্ড থাকবে না, কিছু থাকবে না, কেউ মানবে না তাকে। আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট, আপনার চিফ সিকিউরিটি স্টাফ যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে না পারেন, ও কি আপনার কথা শুনবে? প্রশ্ন হচ্ছে যে আপনি রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন। আচ্ছা, রাষ্ট্রপতি কে নির্বাচিত? যে বেশি জনগণের ভোটে নির্বাচিত কি প্রধানমন্ত্রী না? আচ্ছা, রাষ্ট্রপতিকে নির্বাচনের ব্যবস্থা আপনি কি বলেছেন যে এই 2 চেম্বারের এমপিরা ইনডিরেক্ট, এরপরে ওই মানে যদি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হয়, মানে ওনাদের প্রপোজাল। তারপরে হলো কি, আপনি আরেকটা দিচ্ছেন কি, যে আইয়ুব খানের মতো 64 জেলায় 64 একটা একটা প্রতিষ্ঠান এবং নতুন প্রতিষ্ঠান, সেখান থেকে একটা সিটি কর্পোরেশন থেকে, তার মানে ওই লোয়ার টায়ার থেকে আপনি নিয়ে আসবেন। আচ্ছা, রাষ্ট্রপতি তাহলে কতজন মেম্বারে নির্বাচিত হবে? সর্বোচ্চ 1000 জনের মাধ্যমে নির্বাচিত হবেন। আচ্ছা, ইনডিরেক্ট ওয়েতে। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি নির্বাচনটা করবেন, রাষ্ট্রপতিকে আপনি ক্ষমতায়, সব জায়গায় আপনি রাষ্ট্রপতিকে ইন্টারভিন করার সুযোগ দিচ্ছেন। রাষ্ট্রপতিকে অ্যাকাউন্টেবল করবে কে? রাষ্ট্রপতি কার কাছে অ্যাকাউন্টেবল? প্রধানমন্ত্রী তো সংসদের কাছে দায়বদ্ধ, তাই না? জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্রপতিকে অ্যাকাউন্টেবল করবে কে? সেই মেকানিজমটা কোথায়? এখন তো বিদ্যমান সংবিধানে আছে সংসদ, সেটা তো অভিশংসনের অভিশংসন, কারণ যেহেতু ওনার এক্সিকিউটিভ পাওয়ার নাই, উনি সেরেমনিয়াল, হ্যাঁ, ইজ সেরেমনিয়াল, প্রেসিডেন্ট সেরেমনিয়াল, সব জায়গায় তাই। আপনি যখনই তাকে নির্বাহী ক্ষমতা দেবেন বা অথরিটি দেবেন কোনো কিছু, তার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যয় হবে, অনেক সিদ্ধান্ত, জবাবদিহি করার ইনস্টিটিউশনটা কোথায়? তাই না? তো প্রধানমন্ত্রীকে আপনি কোনো ক্ষমতা দেবেন না। হ্যাঁ, তারপরে ওই যে একই জন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান এবং সংসদ। আচ্ছা, আমি একটা সহজ কথা বলি, এগুলো কোনোটাই তো সংবিধানের অ্যারেঞ্জমেন্ট নয়, তাই না? আমরা যারা এটা নিয়ে কাজ করি, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা, এটা তো সাংবিধানিক ব্যবস্থা নয়। আচ্ছা, এটা একটা কারণে দেয়া হয় যে উনি যদি সংসদ নেতা হন, যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি সংসদ নেতা হন, তিনি করতে পারেন কি, সরকারের সকল মেকানিজম, সিদ্ধান্ত উনি জানেন এবং ইমপ্রম্পটু উত্তর দিতে পারেন। কারণ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর আছে, সেখানে যদি বিরোধী দলীয় সদস্য করে জানতে চান, তাহলে প্রধানমন্ত্রী হয়ে সংসদ নেতা যত সহজে উত্তর দিতে পারবেন, আরেকজন হলে তাকে আর একটা কমিউনিকেশন ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দলীয় প্রধানের বিষয়ে আপনারা একটা কথা বলতে পারেন যে এটা যে প্রধানমন্ত্রী হয়ে গেলেন দলীয় পদ থেকে পদত্যাগ করবেন, এটা হতে পারে এবং এটা দলীয় সিদ্ধান্ত হওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রধানমন্ত্রীর যে ক্ষমতাটা, যেটা প্রাপ্য ক্ষমতা, একটা আর্মি চিফ নিয়োগ দিতে দিবেন না আপনি, সেটা ওই দিক দিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী সিম্পলি মেম্বার অফ দ্যাট কমিটি। তো অন্যান্য কমিটির সদস্য যদি এক হয়, তাহলে প্রধানমন্ত্রীকে নিয়ে দিতে পারবেন? আর্মি চিফ কি তার কথা শুনবেন? ওনার তো লোক লাগবে, ওনার যদি সরকার চালাতে গিয়ে ধরেন কোন একটা দেশের জায়গায়। এখন এই ডিবেটটা এসেছে এই কারণেই যে প্রধানমন্ত্রী যেহেতু সবার উপরে নিয়ন্ত্রণ করেন, সবাই যেহেতু তার কথা শুনতে বাধ্য, সে কারণে তিনি তার মতো করে
টোটাল স্টেটটা চালান, যে কারণে তিনি ফ্যাসিস্ট হয়ে ওঠেন। না আইডিয়াটা হচ্ছে না, ফ্যাসিস্টের বিষয়টা ফ্যাসিস্ট না। আমি এই শব্দটা নিয়ে আমার আরেকদিন আমি একটা কথা বলবো। বাংলাদেশে কোনো শক্তি এখনো ফ্যাসিস্ট হয় নাই। এটা চরম কর্তৃত্ববাদী এক নায়ক, হ্যাঁ, নিষ্পেষক নিষ্ঠুর একজন স্বৈরশাসক। পৃথিবীতে হাসিনার চেয়ে অনেক বড় বড় স্বৈরশাসকরা আসছে, অনেক মেরে শেষ করে ফেলছে, সেটা আলাদা বিচিত আনাদের ডিবেট। এখন ন্যারেটিভ দাঁড়িয়েছে ফ্যাসিজম, ঠিক আছে দাঁড়াক, সেটা নিয়ে আমি ওইদিকে যাই নাই। আমরা আমেরিকান মিডিয়ায় চেষ্টা করে ফ্যাসিজম শব্দটা লেখাইতে পারি নাই। আমি আমেরিকান মিডিয়ায় কাজ করি, আমরা লেখাইতে পারি না, বলে না তোমাদের এটা অথরিটেরিয়ান লেখে, অথরিটেরিয়ান লেখে, কর্তৃত্ববাদী যেটা বলা হয়। হ্যাঁ, আমি যা বলবো তাই হবে, মার মার, ধর ধর, এই হলো ব্যবস্থা। ফ্যাসিজমটা আরো বড় পরিসরে, সেটা আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিস্ট্রি বা সিএফ এর একটা লেখা আছে, মুসোলিনিকে যেটা বলে, হ্যাঁ, মুসোলিনি এবং হিটলারের ওই কারণে। আচ্ছা, তো সেটা আলাদা ডিবেট। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতাটা, আপনি খেয়াল করে দেখেন, ক্ষমতা মেয়াদ করা হয়েছে 4 বছর সুপারিশ। আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট রেখেছেন আপনার, একটা সরকার নিয়োগ হবে, প্রধানমন্ত্রী নিয়োগ হবে, নিয়োগ হওয়ার পরে সরকার গঠন করবে, গঠন করার পরে 4 বছর যদি মেয়াদ হয়, 3 বছর, 3.25 বছর পর কেউ তার কথা শুনবে না, কারণ কেয়ারটেকার সরকার দিকে সব যাবে। প্রশাসন শুনবে না, তার কথা শুনবে না, তার সিকিউরিটি ফোর্স শুনবে না, পুলিশ শুনবে না, কেউ তার কথা শুনবে না। তাহলে একটা সরকার 2-2.5 বছর বা সর্বোচ্চ 3 বছর কাজ করতে পারবে না, ঠিক কাজ করতে পারবে না। আপনি কাজ না করে আপনি কেন স্টেবল সরকার পাবেন? এখন আমেরিকায় তো 4 বছর। আমেরিকার কথা আপনি শোনেন, একটা কথা মনে রাখতে হবে, আমাদের কথাটা, আমাদের সিস্টেম আর ওদের সিস্টেমটা আলাদা। তো এই আরেকটা বিরতি নিয়ে আসে সিস্টেমটা শুনবো। দর্শক, আরেকটা বিরতির সময় হলে একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক ও লেখক কামরান রেজা চৌধুরী। আমরা বিরতির আগে ছিলাম যে ক্ষমতার ভারসাম্য এবং সংবিধান সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ করেছে। একটা সুপারিশ হচ্ছে যে সংসদের মেয়াদ 4 বছর, এবং আপনি বলছেন যে 4 বছর যদি হয় তাহলে 3 বছর 3.5 বছর পরে কেউ সরকারের কথা শুনবে না, প্রশাসন কেয়ারটেকারের দিকে ঝুঁকে যাবে। আর প্রশ্নটা ছিল যে 4 বছর মেয়াদী সংসদ পৃথিবীর অনেক দেশে আছে, এমনকি আমেরিকাতেও আছে, তাহলে তারা কি করে পারে? দেখুন, আমেরিকার ব্যবস্থাটা একটু অন্যরকম। কিরকম? রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, এবং আমেরিকার ইনস্টিটিউশনাল একটা দাঁড় করেছে। আমেরিকা কিন্তু একটা মানে রাজনৈতিক মতৈক্য আছে। আমি যে কথাটা বারবার করে বলি, বাংলাদেশের রাজনীতির সমস্যা বা বাংলাদেশের এই স্বৈরশাসন বা দুঃশাসন, অপশাসন, যে শব্দটাই আপনি বলুন না কেন, এটার মূল কারণ কিন্তু আইন বা সংবিধান নয়। বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা, সেদিন একজনের সাথে, এক সাংবাদিকের সাথে কথা বলতে বলতে উনি বলছিলেন যে পাকিস্তানে এটা হয়েছে, ভারতে এটা হয়েছে। আমি খুব সহজভাবে তাকে একটা কথা বলেছি যে দেখুন, ভারতে একজন মহাত্মা গান্ধী আছে, যাকে নিয়ে কোনো বিতর্ক নাই, যদিও নাথুরাম গডসের বংশধর বিজেপি, কিন্তু তারাও কিন্তু ওই ছবিটা নামায় নেই। আচ্ছা, পাকিস্তানকে আপনি যতই অকার্যকর রাষ্ট্র বলেন, তাদের কিন্তু কায়েদে আজম জিন্নাহ আছে একজন, তাকে নিয়ে কিন্তু কোনো বিতর্ক নাই। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো এরকম একটা ফিগার আনতে পারি নাই। বাংলাদেশের রাজনীতির মূল সমস্যাটা হচ্ছে রাজনৈতিক মতৈক্যের অভাব এবং জাতীয় ঐক্যের অভাব। আপনি খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধ হওয়ার পরে 1972 সালের পরবর্তী রাজনীতিতে ধর্মীয় রাজনীতিগুলো, দলগুলো নিষিদ্ধ হয়ে গেল, এবং সেখানে কিন্তু একটা জাতীয় ন্যাশনাল কনসেনসাস হয় নাই। এটা আওয়ামী লীগের বিগেস্ট ফেইলিয়ার। তারা যদি তখন ইসলামিক দলগুলো চাপে ছিল, তাদেরকে ডেকে এই জায়গায় একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন করে, এবং আপনি তালুকদার মনিরুজ্জামান সাহেব স্যারের একটা বইয়ে আছে, যে আমি দেখাতে পারবো, ওটা আপনি চাইলে আমি দেখাতে পারি। সেখানে উনি বলেছেন যে 73 সালে আগে এই ইসলামিক দলগুলো বলল যে ঠিক আছে, আমরা বাংলাদেশের এই সংবিধানের আওতায় আমরা সেকুলার রাজনৈতিক প্ল্যাটফর্ম করব। ইসলামিক দলগুলো বলল সবাই মিলে যে আমরা সবাই মিলে, কিন্তু সেটা বঙ্গবন্ধু হতে দেন নাই। তো এই যে মিসড অপরচুনিটি, আমরা কিন্তু ওই জায়গায় এদেরকে আলাদা করে রেখে দিলাম না। কিন্তু 72-এর সংবিধানে তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধই ছিল। তারা বলেছিল যে তারা মেনে, তখন ইসলামিক দলগুলো, জামাত সহ ইসলামিক দলগুলো তখন চাপে ছিল। সেই সময় যদি একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন হয়ে যেত, তাহলে বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুকে নিয়ে এই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা, বঙ্গবন্ধু পালাইছে, এইসব কথা হতো না, এবং আওয়ামী লীগ নিয়ে এত কথা হতো না, এবং বাংলাদেশের রাজনীতিতে এই একটা ইস্যু অন্তত আপনাকে মানতে হবে যে আপনি বাঙালির সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ, এটা নিয়ে 53 বছর পরেও আপনি কে ঘোষণা দিল, কে ঘোষণা দিল না, এই জায়গায় আমরা এক হতে পারি না। আচ্ছা, আপনাকে আমি একটা সহজ কথা বলি, সংসদে আপনিও গেছেন, আমিও গেছি, আমি আমার বইগুলোতে লিখব। বাংলাদেশের এই সাংবিধানিক কাঠামোর মধ্যেই সংসদে বিরোধী দল এবং ক্ষমতাসীন দল এক বাক্যে কাজ করেছে। তার মূল কারণ ছিল, আমি 2টা লোকের কথা বলি, 2 থেকে 3টা লোক। এক হচ্ছে
সালাউদ্দিন কাদের চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, দুজন দুই মেরুর, মওদুদ আহমেদ। এই তিনটা মানুষের ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে বাংলাদেশে একটা নজির আছে। ক্ষমতাসীন দলের নেতারা এক বাক্যে বলেছেন যে এই কাজ করে একটা সিদ্ধান্তে সরকার আইন পরিপন্থী কাজ করেছে, রুল অফ লর পরিপন্থী কাজ করেছে, সংসদীয় কমিটি থেকে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা একটা উদাহরণ। আপনার বাংলাদেশে দেখবেন আপনি যে কোনো সরকার এসে দুটো জায়গায় হাত দেয়, এক হচ্ছে কনস্টিটিউশন আর একটা হচ্ছে ইলেকশন। এই দুই সন নিয়ে কিন্তু বাংলাদেশ নাড়াহাঁটি করছে। আপনি দেখবেন গোড়ায় এই দুটা। কেন? কারণ হচ্ছে সাংবিধানিকভাবে সে তার নিজের জায়গাটা শক্ত করতে চায়। আর ইলেকশন হচ্ছে, যেহেতু মানুষ ইলেকশন ছাড়া অন্য কোনোভাবে ক্ষমতা মেনে নিতে চায় না, সেই জন্য তারা ইলেকশনকে ম্যানিপুলেট করতে চায়। এই হলো দুই সনকে নিয়ে মারামারি। আপনাকে মাথায় রাখতে হবে যে ভাই, আমরা আসেন জাতীয় ঐক্যমত করি একটা জায়গায়, যে এই দেশটা আমার, এই ভূখণ্ডের মধ্যে এইটা আমার ইতিহাস, এইটা 1971 সালে মুক্তিযুদ্ধের সাউথ এশিয়ার কোনো দেশে এই মুক্তিযুদ্ধ রক্ত দিয়ে কেউ স্বাধীনতা অর্জন করে নাই। এই গর্ব আমরা ছাড়া কার আছে? আমরা আসেন এক হই ভাই। সবচেয়ে বড় কথা, কেউ কারো দোষ স্বীকার করবে না। কেন করবে না? দোষ স্বীকার করবে না, কেউ কাউকে স্পেস দিবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধুকে মহিমান্বিত করতে গিয়ে বাকিদেরকে মাইনাস করবেন, আবার বাকিদেরকে মহিমান্বিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে মাইনাস করবেন। এটা হবে না। তোর হয় না, দুইজনের অবদান আছে। আমি এই উদাহরণটা এইভাবে দিই। সবাই একটা কথা বলে যে মুক্তিযুদ্ধে খেলে শেখ মুজিবের একার অবদান আছে, বঙ্গবন্ধুর একার অবদান আছে। আমি বললাম ভাই শোনেন, সবচেয়ে সহজ কথা বলেন, বঙ্গবন্ধুকে আমি অনেক সমালোচনা করি, এটা নিয়ে আমার সন্দেহ নেই। 72 পরবর্তী জায়গায় বঙ্গবন্ধু, বাকশাল ওয়াজ দ্য বিগেস্ট প্রমিস ব্রেক অফ বঙ্গবন্ধু। উনি বলেছেন, ওনার দুটা কথা উনি যেটা বলেছেন, এই দেশ দুটো জায়গায় থাকবে না। এক হচ্ছে গণতন্ত্র না থাকলে, দ্বিতীয়ত হচ্ছে গরিবের উপর জুলুম হলে। এই দুটাই ওনার আমলে হয়েছে। উনি গণতন্ত্রের কথা বলে কনস্টিটিউশন দিয়েছেন, ভালো কথা, নির্বাচন দিয়েছেন, সেই নির্বাচনে জালিয়াতি করেছেন 1973 সালে। আবার উনি একইভাবে সেখান থেকে অনেক জাস্টিফিকেশন দেওয়া যেতে পারে, এই ছিল সেই ছিল, জাসদ মেরেছিল, আওয়ামী লীগের ন্যারেটিভ থাকতে পারে, সেই জন্য উনি বাধ্য হয়েছেন বাকশাল করতে। কিন্তু ওনার প্রমিসের সঙ্গে যায় না এটা। উনি সংবিধান, সংসদীয় গণতন্ত্র বাংলাদেশ হবে এই কথা বলে 6 দফা দিয়েছেন। সেই 6 দফার ভিত্তিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটা হচ্ছে 72 থেকে 75, কিন্তু আপনি 71 পর্যন্ত বঙ্গবন্ধুকে, সেটা তো অন্য আলোচনা। কিন্তু আপনাকে তো একটা কথা মানতে হবে যে সেটি উদাহরণটা, 7 কোটি মানুষ কার ডাকে সাড়া দিয়েছে। সেটা হচ্ছে যে দেখুন, একটা ফুটবল ম্যাচ যদি হয়, দুটো দল থাকে, একজন ডিফেন্স থেকে বলটা দেবে, একজন মিডফিল্ডার বল যেতে যেতে সর্বশেষে যে বলটা যিনি পাবেন, যিনি লাথি মেরে বলটা, যার লাথিতে বলটা গোলে যাবে, তিনি গোলদাতা। বঙ্গবন্ধু বেসিক্যালি স্ট্রাইকারের ভূমিকায় গোলটা দিয়ে দিয়েছেন। এই যে 47 পরবর্তী এই যে সেখান থেকে সব কিছু করে প্রত্যেকের অবদান আছে, যে ডিফেন্স থেকে বলটা সুন্দর করে পাস করে দেবে। আমাদের সমস্যাটা ওইটাই যে আমরা ওই স্ট্রাইকার বাদে কারোর অবদান স্বীকার করি। আমরা স্বীকার করব। আবার এই যারা ডিফেন্সে অন্যান্য জায়গায় মিডফিল্ডারে ছিলেন, তারা আবার গিয়ে স্ট্রাইকারকে স্বীকার বলে যে আমি তো বল দিলাম, আমি তো গোল দিতে পারতো না। এইটা হচ্ছে মূল সমস্যা। এবং আমাদের এই আলোচনাটা দীর্ঘ শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। এই আলোচনা শেষ হবে না, এবং আমরা যেটা মনে করি যে এই জায়গাটা অন্তত একটা ঐকমত্য আসা উচিত। যে আপনি অনেক বিষয় নিয়ে ডিবেট করেন, কিন্তু বাঙালি সবচেয়ে বড় অর্জন যে জায়গাটা, মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অন্তত সমস্ত দলের একটা জায়গা আসা উচিত। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এখন একটা সময় এসেছে, আওয়ামী লীগ চাপে আছে, রাজনৈতিকভাবে চাপে আছে, অন্যান্য দলগুলোর জন্য এটা একটা সুযোগ। আওয়ামী লীগকে এখন বসিয়ে, যেমন এখন জাতীয় ঐক্যমত চলছে আওয়ামী লীগ ছাড়া আপনি জাতীয় ঐক্যমত করতে পারবেন না। যেমন জামাতকে ছাড়া তো হয় নাই, ইসলামিক ওই ছাড়াও হয় নাই, এটাও হবে না। আমরা এই দেশেরই মানুষ, আমরা সবাই দেশের মানুষ, প্রত্যেকেরই সমর্থক আছে, প্রত্যেকেরই ভোটার আছে, প্রত্যেকেরই রাজনৈতিক কর্মী আছে। এক জায়গায় বসে সিদ্ধান্ত নিতে হবে, এই দেশটা আমাদের, আমরা দেশটাকে এইভাবে দেখতে চাই, এইভাবে দেখতে চাই। আলোচনা করে সেটেল করেন। ভাই, ভুল হলে মাফ চান, জনগণ মাফ, বাংলাদেশের মানুষরা খুব সুন্দর করে যিনি কথা বলেন মাফ চান, তাদেরকে পছন্দ করেন। বঙ্গবন্ধু উনি একটা কথা বলেছিলেন ভুট্টোকে, যে তোমরা যদি মাফ চাও তাহলে বাঙালি প্রমাণ করে দেবে কিভাবে মাফ করতে হয়। তো সে কথা হচ্ছে যে আমি একটা কথা বলতে চাই যে ভাই, কোনো দল দিকে না তাকিয়ে রাষ্ট্রটার দিকে আমরা তাকাই। একটা সুযোগ এসেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সুযোগ এসেছে, সত্যি সত্যি একটা জাতীয় ঐক্যমত্য। আমরা যেন এই মারামারি এখান থেকে সরে যাই। এই যে ছেলেপেলেরা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, এই জীবনগুলো যেন বৃথা না যায়। এবং তাদেরকে বলবো যে তাদেরকে ওই এক্স বক্স থেকে বেরোতে হবে। ওই নতুন ন্যারেটিভ নিয়ে এসে বিতর্ক তৈরি করার দরকার নেই। আপনারটাও আছে, আমারটাও আছে, 71ও আছে, 24ও থাকবে, সবাই থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকে 7 দিনে কথা হবে আগামী বৃহস্পতিবার ওই সপ্তাহের বড় খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।